হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের সামনে আবার আমি নিয়ে চলে এসেছি সেই আমাদের যে সিরিজ, একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ, অর্থাৎ প্রায় এক মাস তোমাদের এক্সাম বাকি রয়েছে। এইবার আমরা এনসিইআরটি এর কিছু কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু শেষ করতে চলেছি। আমার দীর্ঘ কয়েকদিন একটু শারীরিক অসুস্থতার কারণে আমি অনলাইনে আসতে পারিনি তোমাদের সামনে। এখন সমস্ত জটিলতা কাটিয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছি তোমাদের সামনে। শুরু করব দুর্দান্ত একটা ক্লাস। আজকে আমরা শুরু করব আলোর প্রতিসরণ, অর্থাৎ আলোর প্রতিফলন এবং দর্পণ পড়েছি, আলোর প্রতিসরণ পড়বো, তারপর আমরা কিন্তু লেন্স পড়বো। ঠিক আছে, পরপর থিওরি, এমসিকিউ, নিউমেরিক্যাল এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো যারা আমার ক্লাসে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। প্রথমে আমরা পড়বো আলোর প্রতিসরণ কাকে বলা হয়। দেখো, প্রতিফলনটা হচ্ছে একটা মাধ্যমের মধ্যে হয়, কিন্তু প্রতিসরণ হচ্ছে দুটো মাধ্যম দরকার। মনে করো একটা বায়ু মাধ্যম রয়েছে আর একটা জল মাধ্যম রয়েছে। তাহলে এই বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে একটা আলোক রশ্মি প্রবেশ করলো, ভালো করে বুঝবে। এইখানে আলোক রশ্মিটা আপতিত হলো। এই আপতিত পয়েন্টটা থেকে বা আপতন পয়েন্টটা থেকে আমরা একটা অভিলম্ব ড্র করলাম বা একটা নর্মাল ড্র করলাম, এবং তারপর সেই আলোক রশ্মিটা সোজা যাওয়ার কথা, অর্থাৎ এইভাবে যাওয়ার কথা, কিন্তু সেটা এইভাবে না গিয়ে সেটা অভিলম্বের দিকে সরে গেল বা এই দিকে আলোক রশ্মিটা গেল। কেন গেল? কারণ দেখো, ভালো করে বুঝবে, এই দিকে যাওয়ার পরিবর্তে কেন সেই দিকে গেল? কারণ আলোর যে গতিবেগ, সেই গতিবেগের পরিবর্তন হলো। আর গতিবেগের পরিবর্তনের জন্য আলোর অভিমুখ পরিবর্তন হলো। তাহলে বায়ুতে আলোর গতিবেগ বেশি, জলের আলোর গতিবেগ কম। আর বায়ু থেকে জলে যাওয়ার সময় এই জন্য কি হলো না, আলোক রশ্মিটা নর্মালের দিকে বা অভিলম্বের দিকে সরে আসে। এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। ঠিক আছে, তাহলে আলোর প্রতিসরণ কাকে বলা হয় না, যখন একটা আপতিত রশ্মি বা যখন একটা আলোক রশ্মি দুই মাধ্যম বিভেদ তলে আপতিত হবে এবং সেখান থেকে কি হবে না, সেখান থেকে রশ্মিটা হয় অভিলম্বের দিকে সরবে অথবা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অভিলম্বের দিকে সরতে পারে। আবার যদি এটা হয়, এটা দেখো, এটা লঘু মাধ্যম, বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম বা অপটিক্যালি রেয়ারার, আর জলটা হচ্ছে ঘন মাধ্যম বা অপটিক্যালি ডেন্সার। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে কি হবে না, আলোটা অভিলম্বের দিকে সরে যাবে, কারণ এখানে আলোর গতিবেগটা কি হচ্ছে, আলোর গতিবেগটা কম হচ্ছে। যদি এরকম হতো না, আলোটা জল থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে জল থেকে বায়ুতে গেলে কি হবে না, আলোক রশ্মি এভাবে যাচ্ছে, যাওয়ার পর কি হবে, তার এইভাবে যাওয়ার কথা, কিন্তু সে আরো দূরের দিকে সরে যাবে। ওকে, তো এইটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। এবার এনসিইআরটি তে কি লেখা রয়েছে আমি তোমাদের বারবার বলি যে বুঝবো, সঙ্গে এনসিইআরটি করব, বুঝবো এনসিইআরটি করব, এমসিকিউ প্র্যাকটিস করব, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করব, দেন একটা চ্যাপ্টার রেডি হয়। একটা চ্যাপ্টার রেডি করার জন্য তিনটে পিলার আমাদের জরুরি: এনসিইআরটি, কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ব্যাস। দেখো, জলপূর্ণ একটি ট্যাঙ্ক কিংবা পুকুরের তলদেশে প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয়, এটাও আলোর প্রতিসরণের জন্য হয়। কি কারণে হয় আমি বলছি। যখন কিছু ছাপানো বস্তুর ওপর একটি পুরু কাঁচের ফলক স্থাপন করা হয়, তখন কাঁচের ফলকের মধ্যে দিয়ে দেখলে অক্ষরগুলোকে কিছুটা উপরে উঠে আসতে বলে মনে হয়, এটাও প্রতিসরণের জন্য হয়, কারণ আলোক রশ্মি বায়ু থেকে কাঁচের মধ্য দিয়ে যাচ্ছে। তো আবার দেখো, বায়ু এবং জলের আন্তঃতলে খানিকটা সরে যায় বলে মনে হয় নিমজ্জিত পেন্সিলকে রাখলে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু কেন হয় না, আলোর প্রতিসরণের কারণে হয়। এবার দেখো, এই যে একটা ইনসিডেন্ট রে আমি বলছিলাম, ইনসিডেন্ট রে যখন এখানে এসে আপতিত হচ্ছে, তখন এই রেটা অভিলম্বের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে তাকে আমি বলবো অ্যাঙ্গেল আই বা আপতিত কোণ। আর প্রতিসৃত রশ্মি ও বি রশ্মিটা হচ্ছে প্রতিসৃত রশ্মি বা রিফ্রাক্টেড রে। এই রিফ্রাক্টেড রেটা অভিলম্বের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে তাকে আমি বলবো রিফ্রাক্টিভ অ্যাঙ্গেল বা রিফ্রাক্টিভ অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। কি বলবো, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, বা আর এটাকে বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, চলো এইবার দেখো, এই যে অ্যাঙ্গেল আই, এই অ্যাঙ্গেল আর, দেখো আমি যদি বলি অ্যাঙ্গেল আই গ্রেটার দেন অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আর এর থেকে অ্যাঙ্গেল আইটা বড়, তখন কি বুঝবো না, তখন বুঝবো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে। আরে ভাই, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে তবেই তো কি হবে, রেটা অবিলম্বের দিকে সরে আসবে, আর রে যত অবিলম্বের দিকে সরে আসবে এই আরটা তত কি হবে, ছোট হবে। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আসবে, তাই বি কনসেপ্ট এইগুলো ক্লিয়ার করো যে কি কারণে আইটা গ্রেটার দেন আর হচ্ছে, কি কারণে আরটা গ্রেটার দেন আই হবে। আচ্ছা, আর গ্রেটার দেন আই কখন হবে
না আর গ্রেটার দেন তখনই আই হবে যখন আলোক রশ্মিটা ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। ঘন থেকে লঘু মাধ্যমের দিকে গেলে কি হবে না এইভাবে আলোক রশ্মিটা এই দিকে যাওয়ার কথা না করে এই দিকে চলে যাবে, তখন এই যে আরটা এই আরটা কিন্তু আই থেকে বড় হবে। ক্লিয়ার করতে পেরেছি কি আমি? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর এইটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? চলো এবার আমরা একটা দেখি। এবার ফলে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে এই যে পেন্সিলটা উপরে উঠে আসে বা একটা জল ভর্তি কোনো যখন আমরা পুকুর দেখি, পুকুরের তলদেশটা যদি দেখি মানে যেখানে স্বচ্ছ জল থাকে মনে হচ্ছে তলটা উপরে উঠে আসে, এগুলো কিন্তু প্রতিসরণের জন্যই হয়, ঠিক আছে? এটাই কিন্তু আলোর প্রতিসরণ বলবো। এবার কি করে হচ্ছে ভালো করে দেখো, এইটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, অনেকে এটা বোঝো না, অনেকে এটা মুখস্থ করে নাও যে পেন্সিলটা উপরে উঠে আসে, কি করে উপরে উঠে আসে সেটা বুঝে দেখো না, ভালো করে দেখো। আচ্ছা মনে রাখবে আমাদের পেন্সিলটা কোথায় ডুবানো রয়েছে? জলের মধ্যে ডুবানো রয়েছে। আর আমাদের চোখটা কোথায় রয়েছে? বায়ু মাধ্যমে চোখ রয়েছে। তার মানে আলোক রশ্মিটা কি আমাদের চোখ থেকে বেরোয় না, আলোক রশ্মিটা কিন্তু পেন্সিল থেকে আসছে। মনে করো আলোক রশ্মিটা এইখান থেকে আসছে, তাহলে এইখান থেকে যখন আলোক রশ্মি আসবে তাহলে আলোক রশ্মি কোথায় যাচ্ছে না ঘন থেকে লঘুতে যাচ্ছে, ভালো করে বোঝো, ঘন থেকে লঘুতে যাচ্ছে। ঘন থেকে লঘুতে গেলে কি হবে না ওর এইভাবে যাওয়ার কথা, বাট এইভাবে না গিয়ে কোথায় যাবে? এইভাবে না গিয়ে ও কিন্তু অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে, অর্থাৎ এইভাবে যাবে। ভালো করে বোঝো, এইভাবে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে জল থেকে যখন যাবে তখন এইভাবে যাবে। আচ্ছা এইভাবে যদি যায় তাহলে সে তো এইখানে তার চোখ থাকবে, তাহলে এইখানে যদি চোখ থাকে তাহলে তার তার যে বস্তুটাকে সে কোথায় দেখবে? ভালো করে বোঝো, বস্তুটা তো ছিল এইখানটা, বস্তুর মাথা তো এইখানটা, কিন্তু এইখানটা গেলে সেই আলোর রশ্মিটা তো এই দিকে বরাবর চলে যাচ্ছে, এই দিক বরাবর চলে যাচ্ছে, তাই না? এই দিক বরাবর যাচ্ছে, কিন্তু চোখ কি দেখছে? চোখ দেখছে এই বরাবর, কারণ অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে তার যে চোখের চোখটা কোথায় যাবে, চোখ বস্তুটা কোথায় দেখবে না এই বরাবর একটা ড্র করো, এই বরাবর ড্র করো, এই বরাবর ড্র করলে কি হবে? সে দেখবে কিন্তু বস্তুটাকে এখানে, বস্তুটাকে দেখবে এখানে, তার প্রকৃত অবস্থান এটা হচ্ছে কিন্তু প্রকৃত অবস্থান। কিন্তু যেহেতু ঘন থেকে লঘুতে যাচ্ছে তাই কি হচ্ছে না সে বস্তুটাকে কিন্তু এখানে দেখছে, এইটা হচ্ছে আপাত অবস্থান, এটা হচ্ছে আপাত অবস্থান, অর্থাৎ একটু ওঠা দেখবে। তার মানে কেন আমরা দেখছি যে প্রকৃত অবস্থা থেকে একটু ওপরে উঠে গেছে? কারণ আমরা বলতে পারি যে এক্ষেত্রে আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাচ্ছে। ভাই এই জিনিসটার জন্যই কিন্তু আমরা দেখি যে মনে হচ্ছে যেন পেন্সিলটা একটু ওপরে উঠে গেছে। দেখো তুমি এই জায়গাটা অভিলম্ব ড্র করো, এই জায়গাটা অভিলম্ব ড্র করলে দেখবে যে এটা কিন্তু এই যে আপতিত রশ্মিটা কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তার জন্যই কিন্তু আমার চোখটা কিন্তু এদিকে তো বাঁকতে পারবে না, চোখ থেকে আলোক রশ্মিটা, তাই মনে হচ্ছে এইভাবে একটুখানি উঠে রয়েছে। ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকের কাছে? তো এইটাই হচ্ছে জলের তলদেশ উঠুক কি পেন্সিল উঠুক কি একটা 1 টাকার কয়েন রাখো সেটা উঠুক, একই রকম কারণের জন্য হয়। এবার হচ্ছে আলোর প্রতিসরণের সূত্রাবলী ভালো করে বুঝবে। আলোর প্রতিসরণ আমি আরো একবার ড্র করছি, আরো একবার ড্র করে কি দেখিয়েছিলাম না আলোক রশ্মি যখন, দেখো এটা কিন্তু রিভিশন ক্লাস, যে জায়গাগুলো দরকার এক্স্যাক্টলি সেই জায়গাগুলো আমি চটপট করে রিভিশন করিয়ে দেবো যাতে একটাও প্রশ্ন না মিস হয়। অনেকে লেন্স করো মিরার করো, বাট প্রতিসরণের থেকে যে একটা বড় কনসেপ্ট পরীক্ষায় আসে প্রত্যেক বছর বা আসছে বা আসতে চলেছে সেগুলো তোমরা করে যাও না, কিন্তু আজকে ক্লাসে আমি প্রত্যেকটা জায়গায় ডিসকাশন করব, প্রত্যেকটা প্রশ্ন ইচ এন্ড এভরি এমসিকিউ আমি ডিসকাস করব। দেখো এইটা হচ্ছে আমার আই আর এটা হচ্ছে আমার আর, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ওকে ক্লিয়ার? এবার বলছে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, এই যে প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দুতে স্বচ্ছ মাধ্যম দুটি আন্তঃতলের উপর অঙ্কিত অভিলম্ব, এই যে অঙ্কিত অভিলম্ব প্রত্যেকে একই সমতলে অবস্থান করে, এটা হচ্ছে প্রতিসরণের সূত্র। এবং আর একটা ইম্পর্টেন্ট সূত্র দেখো ভালো করে বোঝো, এই অ্যাঙ্গেলটাকে কি বলছি? অ্যাঙ্গেল আই, আর এই অ্যাঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল আর। এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে আমার মনে করো জল মাধ্যম, বা এটা হচ্ছে আমার মাধ্যম এ আর এটা হচ্ছে আমার মাধ্যম বি। ওকে, এটা হচ্ছে মাধ্যম এ আর এটা হচ্ছে মাধ্যম বি। কোন একটা মাধ্যমে আলোর বেগ কতটা, কোন একটা মাধ্যমে আলোর বেগ কতটা সেটা বোঝাতে আমরা একটা ইন্ডেক্স দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে তাকে আমরা বলি রিফ্রাক্টিভ ইন্ডেক্স। অর্থাৎ রিফ্রাক্টিভ ইন্ডেক্স যার যত বেশি হবে সেই মাধ্যমে আলোর গতিবেগ তত কম হবে। আই রিপিট, রিফ্রাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে আলোর গতিবেগ তত কম হবে। অর্থাৎ রিফ্রাক্টিভ ইন্ডেক্স এটা ডিনোট করে যে ওই মাধ্যমটা কতটা অপটিক্যালি ডেন্সড বা কতটা আলোর গতিবেগ কতটা কম। ওকে ক্লিয়ার? দেখো এটা যদি মাধ্যম এ হয়, এটা যদি মাধ্যম বি হয়,
এটা যদি অ্যাঙ্গেল আই হয়, এটা যদি অ্যাঙ্গেল আর হয়, তাহলে আমরা বলতে পারি যে একবর্ণীয় আলোর নির্দিষ্ট মতো যুগলের ক্ষেত্রে আপতন কোণের সাইন, অর্থাৎ এই যে আপতন কোণের সাইন, অর্থাৎ আমরা বলতে পারি সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, অর্থাৎ সাইন আই বাই সাইন আর। ভালো করে বুঝবে, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই সূত্রটি প্রতিসরণ সম্পর্কিত স্নেলের সূত্র বলতে পারি। এই ইজ ইকুয়াল টু কি, মিউ কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই ধ্রুবকটিকে ভালো করে পরের লাইনটা পড়বে, এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি, ভালো করে বলছি মনে রেখো, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ এ হয়, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ বি হয়, এই এম এর মতো ইউ এর মতো একটা অংশকে মিউ বি লেখা হয়। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি, মানে হচ্ছে যার সাপেক্ষে বলবে তাকে সবসময় নিচে রাখবে, মানে হরে রাখবে বা ডিনোমিনেটরে রাখবে। ঠিক আছে, আমরা বলতে পারি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ অর্থাৎ মিউ বি বাই হচ্ছে মিউ এ। এইটাকে ভালো করে মনে রাখবে, এইটাকে ভালো করে মনে রাখবে, ভীষণ ভাবে কিন্তু পরীক্ষায় আসে। আজকে যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে একটা আলোক রশ্মি মাধ্যম এ থেকে মাধ্যম বি তে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা মিউ এ বাই মিউ বি কি লিখতে পারি না, মিউ এ বাই মিউ বি ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন আর বাই হচ্ছে সাইন আই। এটা সুন্দরভাবে লিখতে পারি, কি লিখতে পারি, মিউ এ বাই মিউ বি ইকুয়াল টু লিখতে পারি সাইন আর বাই সাইন আর, অর্থাৎ উল্টে যাবে বিষয়টা। ক্লিয়ার করতে পেরেছি, ভালো করে বুঝবে। তাহলে একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে যখন অপর মাধ্যমে যায়, আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, আপতন কোণের সাইন ডিভাইড বাই প্রতিসরণ কোণের সাইন ইজ ইকুয়াল টু প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি বললাম, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকেই বলা হয়। অর্থাৎ যে মাধ্যম দিয়ে আলোটা গেল তার সাপেক্ষে, তার সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকেই আমরা সাইন আই বাই সাইন আর দিয়ে দিই। ক্লিয়ার করতে পেরেছি, ভীষণ ইম্পর্টেন্ট। এইবার আমি বিষয়টা তোমাকে বোঝাই। মনে করো এই একটা, আবার দেখো অনেকবার তোমাকে কিন্তু আমি বোঝাবো এই জায়গাগুলো, ভীষণ ইম্পর্টেন্ট। এই একটা মনে করো আই, এই একটা মনে করো আর, এটা মনে করো মিউ এ, এটা মনে করো মিউ বি, এটা মনে করো বায়ু মাধ্যম, এটা মনে করো জল মাধ্যম। এইটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এই যে জলের প্রতিসরাঙ্ক কত বলতে পারবে না, জলের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু বলতে পারি মিউ বি এ, বা এটা যদি আমার 2 নম্বর মাধ্যম হয়, এটা যদি 1 নম্বর মাধ্যম হয়, তাহলে আমি বলতে পারি মিউ 2 1। 2 1 মানে কি, 2 1 মানে কেন লিখতে পারি 2 1, 2 1 এটা বোঝায় যে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে। তার মানে ইকুয়াল টু আমরা কি বলতে পারি না, ইকুয়াল টু বলতে পারি যার সাপেক্ষে বলবো তাকে নিচে দেবো, মিউ 2 বাই হচ্ছে মিউ 1, অর্থাৎ 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি। অথবা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন আই বাই হচ্ছে সাইন আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ রিফ্রাক্টিভ ইন্ডেক্সও একটা কিন্তু কনস্ট্যান্ট, বা প্রতিসরাঙ্ক একটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার করতে পেরেছি। এইবার দেখো প্রতিসরাঙ্কের সঙ্গে যে আলোর গতিবেগের কি সম্পর্ক রয়েছে সেটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিই ভালো করে। দেখো আমি এক্ষুনি তোমাদের একটা কথা বললাম, তারপর এনসিইআরটি তে কি লেখা রয়েছে সেটাও আমি তোমাদের বলছি। দেখো এক্ষুনি একটা কথা বললাম, কি কথা বললাম না, আলোর গতিবেগের সঙ্গে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ মিউ 1/c, অর্থাৎ আলোর গতিবেগ এর সঙ্গে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো মনে করো একটা মাধ্যম এ বা মাধ্যম 1 বলতে পারি, মাধ্যম 2 বলতে পারি। মাধ্যম 1টা হচ্ছে জল মাধ্যম, মাধ্যম 1টা হচ্ছে বায়ু মাধ্যম করি, মাধ্যম 2টা হচ্ছে জল মাধ্যম করি। একটা আলোক রশ্মি আসছে, এই আলোক রশ্মিটা এলো, এসে কি হলো না, জল মাধ্যম যেহেতু এইভাবে চলে গেল, তাহলে এটা আর, এটা আই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো ভালো করে বোঝো, আমি যদি বলি যে মিউ 2 1 মানে কি না, মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে ইকুয়াল টু কি লিখতে পারি না, মিউ 2 বাই হচ্ছে মিউ 1। আচ্ছা বায়ু মাধ্যমে আলোর বেগ যদি সি হয়, আর জল মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগ যদি v1 হয়, জল মাধ্যমে আলোর বেগ যদি v2 হয়, তাহলে কি লিখতে পারি, তাহলে উল্টে যাবে, অর্থাৎ v1 বাই v। ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো। তার মানে জলের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু জলের মানে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। ভালো করে দেখো আমি এটা ভাষায় লিখে দিচ্ছি, লিখে নাও। বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সমান সমান জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক
ডিভাইডেড বাই বায়ুর প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই জল মাধ্যমে আলোর বেগ। এটাকে যদি মাধ্যম এ আর বি দিয়ে পরীক্ষায় দেয়, মনে করো এটা মাধ্যম এ, এটা মাধ্যম বি, এখান থেকে আলো এলো, এখানে চলে গেল, অভিলম্বের দিকে সরে গেল। আর অভিলম্বের দিকে সরে গেল মানে আমি কি বুঝবো, যে মাধ্যম বিটা হচ্ছে অপটিক্যালি ডেন্স আর আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেছে। ড্র করে করে আমাকে বুঝতে পারে, নাহলে কিন্তু বুঝতে পারবো না। তাহলে এই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ এ হয়, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ বি হয়, এ মাধ্যমে আলোর বেগ যদি ভি ওয়ান হয়, বি মাধ্যমে আলোর বেগ যদি ভি টু হয়, তাহলে আমরা বলতে পারি মিউ বি এ ইজ ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই হচ্ছে বি। ক্লিয়ার করতে পেরেছি কি? ক্লিয়ার করতে পেরেছি কি? অর্থাৎ বি এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে বা এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে, এটা তাহলে নিচে থাকবে মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু। অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। একদম জলের মতো পরিষ্কার করে নাও, এগুলো পরীক্ষা থাকবে। এবার আমার এনসিআরটি তে কি লেখা রয়েছে দেখো, ভালো করে দেখো। 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আলোটা যাচ্ছে, 1 নম্বর মাধ্যম থেকে 2 মাধ্যমে যাচ্ছে বায়ু থেকে কাঁচে। 1 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি v1, 2 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি v2, এটা v1 এটা v2। তাহলে n21 মানে কি? ওটা আমি মিউ দিয়েছি, এটা n দিয়েছি। n21 মানে কি? না, n21 হচ্ছে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কি হবে? না, 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর প্রতিসরাঙ্ক সমান সমান আমরা কি বলেছিলাম? না, n n2 ডিভাইডেড বাই n1, অর্থাৎ 2 নম্বরের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই 1 নম্বরের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কি হবে? না, v1 বাই v2। দেখো সেটাই তো করেছে, v1 বাই v2, অর্থাৎ বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কাচ মাধ্যমে আলোর বেগ। ওকে, এবার দেখো n12 হলে কি হবে? উল্টে যাবে, v2 বাই v1 হয়ে যাবে। n12 মানে কি হয়ে যাবে? না, n12 মানে n1 বাই n2 ইজ ইকুয়াল টু v2 বাই v1। মানে মানে এটা বলতে চাইছে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে ইজ ইকুয়াল টু 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু 2 নম্বর মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই 1 নম্বর মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি? তার মানে কি, প্রতিসরাঙ্কর সঙ্গে আলোর বেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যখন অঙ্ক করবে আরো বুঝবে। দেখো মনে করো যে nm বায়ুতে আলোর দ্রুতি ডিভাইড বাই মাধ্যমে আলোর দ্রুতি c বাই v, যেটা আমি এক্ষুনি করলাম। ঠিক আছে, যে nm মানে কি? মনে করো কোন একটা পার্টিকুলার মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে কি দিতে পারি, যে বায়ুতে আলোর দ্রুতি ডিভাইড বাই ওই মাধ্যমে আলোর দ্রুতি ইজ ইকুয়াল টু ওই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক। ওকে, যেমন ধরো আমি বলতে পেরেছি যে বায়ুতে আলোর দ্রুতি ও জলে আলোর দ্রুতির অনুপাত হচ্ছে 1.33 এর সমান। অর্থাৎ মনে করো, ভালো করে বোঝো, এই যে আমাকে দিয়েছে প্রতিসরাঙ্কগুলো, প্রত্যেকটা প্রতিসরাঙ্কগুলো মনে রাখতে হবে তোমাকে। অর্থাৎ আমি কি বলতে পারি? আমি বলতে পারি মনে করো বায়ু থেকে জলে আমার আলোটা যাচ্ছে। ভালো করে বুঝবে, বায়ু থেকে জলে আমার আলোটা যাচ্ছে, তাই তো? তাহলে বায়ু মাধ্যম হচ্ছে, মনে করো আমি বলতে পারি যে বায়ু মাধ্যমে আলোর বেগ সি আর জল মাধ্যমে আলোর বেগ ভি, একই না? তাহলে জলের প্রতিসরাঙ্ক কত? মনে করো জলের প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ আর বায়ুর প্রতিসরাঙ্ক মনে করো মিউ এ। তার মানে আমরা কি লিখতে পারি? মিউ ডব্লিউ এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? না, মিউ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? সি বাই ভি লিখতে পারি। ওটা সেটাকেই তো লিখেছে। তার মানে জলের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কি হবে? সি বাই ভি। ভি মানে কি? জল। ভি মানে হচ্ছে জল মাধ্যমে আলোর বেগ, সি মানে হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি, এটা তুলে নাও। যেমন বায়ুর প্রতিসরাঙ্ক কত? বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.003, বরফের প্রতিসরাঙ্ক 1.31, জলের প্রতিসরাঙ্ক 1.33, অ্যালকোহলের প্রতিসরাঙ্ক 1.36। এগুলো মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে যে বায়ু মাধ্যমে যে আলোর বেগ, তার তুলনায় 1.31 গুণ আলোর বেগ কম বরফ মাধ্যমে, তার থেকে 1.33 গুণ কম আলোর বেগ জল মাধ্যমে। অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে, আলোর বেগ তত গুণ কম হবে। ওকে, ক্লিয়ার? হীরকের যেমন 2.42, আর হীরকের প্রতিসরাঙ্ক 2.42 মানে কি বলতে পারি? মানে বলতে পারি যে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই হীরকের মাধ্যমে আলোর গতিবেগ ইজ ইকুয়াল টু, তাদের রেশিওটা হচ্ছে 2.42, এটাও তো বলতে পারি। ওকে, অনেক রকম কিন্তু আমরা এগুলোকে বলতে পারি। এবার আমরা প্রশ্নে চলে আসবো। আশা করি আলোর প্রতিসরণ খুব সুন্দর বোঝা গেছে। আলোর প্রতিসরণ, সাইন আই বাই সাইন আর এবং লঘু মাধ্যম ঘন মাধ্যম খুব তোমাদের সুন্দর করে ক্লিয়ার করে দিতে পারলাম। ওকে, এটুকু আমি বুঝিয়ে দিতে পারলাম।
কাঁচে আলোক রশ্মি কাঁচে বাতাস থেকে পৃথক করে এমন পৃষ্ঠে 30 ডিগ্রি কোণে আপতিত। ভালো করে দেখো, তাহলে আলোক রশ্মি কোথায় আপতিত হয়েছে? কাঁচে আপতিত হয়েছে। আর কোথায় যাবে না? আলোতে যাবে। কাঁচ মানে কি? ঘন মাধ্যম, ঘন থেকে লঘুতে যাবে। তাহলে ঘন থেকে যদি লঘুতে যায়, ভাই আমি একটু আগেই তো বলে দিয়েছি, ঘন থেকে লঘুতে গেলে কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে আই লেস দেন আর হবে, অর্থাৎ গ্রেটার মানে আরটা বেশি হবে। তার মানে আই যদি 30 ডিগ্রি হয়, এইটা 30 ডিগ্রি থেকে বেশি কোণে যাবে, 30 ডিগ্রি থেকে কম তো হবে না। এবং বলেছে যে রিফ্রাক্টেড রে ড্যাশ ইন দা প্লেন, অর্থাৎ একই প্লেনে থাকবে প্রতিসরণের সূত্র অনুযায়ী, তাহলে সেম প্লেনে থাকবে, লাইজ ইন দা সেম প্লেন, লাই হবে। তাহলে মোর দেন 30 ডিগ্রি এন্ড লাই ইন দা সেম প্লেন, অর্থাৎ রিফ্রাক্টিভ যে অ্যাঙ্গেলটা, সেই রিফ্রাক্টিভ অ্যাঙ্গেলটা কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেলের থেকে বেশি হবে, কারণ এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাচ্ছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয় না, আই লেস দেন আর, সরি, আই লেস দেন আর বা আর গ্রেটার দেন আই হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয় না, অভিলম্ব থেকে রিফ্রাক্টিভ রেটা দূরে সরে যায়, রিফ্রাক্টেড রেটা দূরে সরে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন, খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন করো। একটি হীরার প্রতিসরাঙ্ক 2.4, তাহলে হীরাতে আলোর গতিবেগ, খুব সুন্দর করে। হীরার প্রতিসরাঙ্ক কত দিয়েছে? মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, মানে এটা হচ্ছে হীরার প্রতিসরাঙ্ক বা যে মাধ্যমটা দিয়েছে তার প্রতিসরাঙ্ক, বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু বায়ুতে আলোর বেগ ডিভাইড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তার মানে 2.42 ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 3 ইন্টু 10⁸ বায়ুতে আলোর বেগ আমরা জানি, ডিভাইড বাই ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে না, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 2.42। সিম্পলি এগুলো ক্যালকুলেশন করার জন্য 300 করে দাও, ইন্টু 10⁸ রেখে যাও, 242 করে দাও। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু তোমার বেরিয়ে যাবে। তাহলে 242, একে 242, 300 থেকে 242 বাদ দাও, তাহলে 8 আর 5 58 মানে 2 2 4, 1.24 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। পুরোটা করার দরকার নেই, আমি পয়েন্টটা উঠিয়ে 300 করে দিচ্ছি, 300 কে 242 দিয়ে ভাগ করে দাও, 1.2 আসে। নেক্সট প্রশ্ন, দেখা মাত্র অ্যান্সার হবে, বারবার বলছি প্রতিসরণের প্রশ্নে কোনো রকম কোনো ভুল হবে না। ওকে, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, দ্য লাইট এন্টার ফ্রম এয়ার টু সাম মিডিয়াম এ। দেখো ভালো করে প্রশ্ন, একটা এয়ার থেকে, এয়ারের প্রতিসরাঙ্ক তো সবচেয়ে কম, এয়ার থেকে 1.33 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটা মিডিয়ামে আলোটা প্রবেশ করেছে। খুব ভালো কথা, আলো প্রবেশ করেছে, আলো প্রবেশ করেছে, ঠিক আছে। তাহলে এ মাধ্যমে আলোর গতিবেগ কত? এ মাধ্যম অর্থাৎ এই মাধ্যমে আলোর গতিবেগ কত? তাহলে সিম্পলি আমরা কি লিখতে পারি, 1.33 ইজ ইকুয়াল টু সি বাই ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে না, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.33। তারপর আমরা লিখতে পারি 300 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 133। 133 দেখে 300 কে কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে, এই দুটো অ্যান্সার তো হবে না। 2 দিয়ে ভাগ দিলে কত হবে না, 2 দিয়ে দিলে হচ্ছে তোমার 300 থেকে তুমি দিয়ে দাও 3 2 6, 3 2 6 আর 2 একে 2, 266, মানে 4 আর এটা 3, ঠিক আছে। 34 মানে তোমার যাবে হচ্ছে 6 দিতে যাবে না, 2.26 হবে, 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে, তার মানে 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি? বোঝা যাচ্ছে কি? ক্লিয়ার হচ্ছে কি? পরবর্তী প্রশ্নে চলে যাব, খুব ভালো একটা প্রশ্ন বলেছে, তরল এর প্রতিসরাঙ্ক 1.47 এর অর্থ কি? খুব ভালো প্রশ্ন। একটা তরলের রিফ্রাক্টিভ ইন্ডেক্স 1.47, এটা মনে করো রিফ্রাক্টিভ ইন্ডেক্স, মনে করো বায়ু মাধ্যম এটা, তাহলে বায়ু মাধ্যম থেকে এই মাধ্যমে আলোটা প্রবেশ করলো, বায়ু মাধ্যম থেকে এই মাধ্যমে আলোটা প্রবেশ করলো, তাহলে আমরা কি বলতে পারি না, 1.47 ইজ ইকুয়াল টু সি বাই ভি, হ্যাঁ কি না? সি বাই ভি, বা ভি ইজ ইকুয়াল টু কি হবে, সি বাই 1.47। এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে যে সি মানে কি, বায়ুতে আলোর বেগ, তাহলে বায়ুতে আলোর বেগের 1.47 গুণ কম ওই মাধ্যমে আলোর বেগ। তার মানে তরল এ তে আলোর গতি শূন্য স্থানে আলোর গতির চেয়ে 1.47 গুণ কম হয়, দেখতেই পাচ্ছ 1.47 ভাগ। ওকে, নেক্সট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স এর একদম এক্স্যাক্টলি সেম প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, খুব ভালো প্রশ্ন। টারপেন্টাইল তেল এবং কাচের প্রতিসরাঙ্ক দেখো, টারপেন্টাইল তেলের প্রতিসরাঙ্ক কত না, 1.47, আমি মনে করো এ দিয়ে দিচ্ছি, আর কাচের প্রতিসরাঙ্ক মনে করো জি দিয়ে দিচ্ছি 1.52। আলোক রশ্মি টারপেন্টাইল থেকে কাঁচে যায়, টারপেন্টাইলের প্রতিসরাঙ্ক কত না, টারপেন্টাইলের প্রতিসরাঙ্ক 1.47, মানে আলোক রশ্মি কিন্তু
কোথা থেকে কোথায় যাচ্ছে? আলোর রশ্মি কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। এটা কত? 1.47, এটা 1.52। যার প্রতিসরাঙ্ক কম সে লঘু মাধ্যম, যার প্রতিসরাঙ্ক বেশি সে ঘন মাধ্যম। প্রত্যেকটা কথা শুনবে মাইন্ডলি। তার মানে লঘু থেকে ঘনতে যাচ্ছে মানে কি? লঘু থেকে ঘনতে যাচ্ছে মানে কি? লঘু থেকে ঘনতে যাচ্ছে মানে অভিলম্বের দিকে সরে যাবে আলোক রশ্মিতে। কি বললাম? অভিলম্বের দিকে সরে যাবে। লঘু থেকে ঘন মানে অভিলম্বের দিকে সরবে, ঘন থেকে লঘু মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, ক্লিয়ার? এবার বলেছে টারপেন্টাইল তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। যার সাপেক্ষে বলবে তাকে সবসময় হরে রাখবে। টারপেন্টাইল তেলের সাপেক্ষে বলেছে, তার মানে 1.52 ডিভাইডেড বাই হচ্ছে 1.47। কেন? টারপেন্টাইল তেলের সাপেক্ষে মানে কি? মিউ জি এ চেয়েছে, তার মানে মিউ জি বাই মিউ এ, তাই না? মিউ জি কত? 1.52 বাই হচ্ছে 1.47। ওকে, ক্লিয়ার? আর এটা তো বুঝতেই পারছি যে অবিলম্বের দিকে সরবে, তার মানে অ্যাওয়ে ফ্রম তো হবে না, টুয়ার্ডস হবে। আর 152 152 কে 147 দিয়ে ভাগ করলে অবশ্যই 1 পয়েন্ট সামথিং হবে, তার মানে 1.03 টুয়ার্ডস, মানে প্রতিসরাঙ্ক হয়ে যাচ্ছে 1.03। 1.03 কার প্রতিসরাঙ্ক? না টারপেন্টাইল তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। টারপেন্টাইল তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.03। এবং আমরা বুঝতে পারছি যে অভিলম্বের দিকে কিন্তু রিফ্র্যাক্টেড রেটটা সরে যাবে, রশ্মিটি কাঁচের অভিলম্বের দিকে বাড়বে। লেমন প্লেসড ইনসাইড এ বিকার। একটা বিকারে আমরা কি করেছি? লেমনটাকে প্লেস করেছি। ওয়াটার অ্যাপিয়ার রিলেটিভলি লার্জার ইন দ্য সাইজ। ওয়াটার অ্যাপিয়ার রিলেটিভলি লার্জার, আমরা দেখতে পারলাম যে লেবুগুলি আকারে তুলনামূলকভাবে বড় দেখাচ্ছে। কেন? না কারণ আলোর প্রতিসরণের জন্য। ঠিক আছে, আলোর প্রতিসরণের জন্য দেখতে পাই। নেক্সট, এ রে অফ লাইট, দেখো মিডিয়াম এ থেকে মিডিয়াম বি তে ভ্রমণের সময় একটা আলোর রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। নিচের কোন বিধি সঠিক? ভালো করে বোঝো। না আমার মিডিয়াম এ থেকে মিডিয়াম বি তে যাওয়ার সময় আলোক রশ্মিটি কি হচ্ছে? অভিলম্বের দিকে বেঁকে গেছে। অভিলম্বের দিকে বেঁকে যায়, তাহলে অভিলম্বের দিকে বেঁকে যায় মানে কি বুঝতে পারছি? যে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। মাধ্যম এ মাধ্যম বি এর চেয়ে আলো কিভাবে ঘন? এটা তো ভুল কথা। মাধ্যম এটা লঘু মাধ্যম, কারণ এটা তো দিকে সরে গেছে, লঘু থেকে ঘনতে যাচ্ছে। মাধ্যম বি এর চেয়ে মাধ্যম এ তে আলোর গতিবেগ বেশি, একদম ঠিক কথা। লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয়, ঘন মাধ্যমে কম হয়, এটা তো একদম ঠিক। মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক এর প্রতিসরাঙ্ক হচ্ছে বেশি, একদম ঠিক কথা। আলোর গতিবেগ যেখানে বেশি তার প্রতিসরাঙ্ক কম, আর আলোর গতিবেগ যেখানে কম তার প্রতিসরাঙ্ক বেশি, এটাও ঠিক রয়েছে। অর্থাৎ 2, 3 কিন্তু ঠিক রয়েছে, ভালো করে বুঝে নাও। লঘু মাধ্যম মানে আলোর গতিবেগ বেশি, আর লঘু মাধ্যম মানে প্রতিসরাঙ্ক কম। ঘন মাধ্যম মানে আলোর গতিবেগ কম, ঘন মাধ্যম মানে প্রতিসরাঙ্ক বেশি। ওকে, পরবর্তী প্রশ্ন। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারছো বিষয়টাকে। বলেছে প্রতিসরাঙ্ক মিউ, বাতাসে আলোর গতিবেগ সি এবং মাধ্যমে আলোর গতিবেগ ভি হলে আমরা কি জানি? মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, অপশন নাম্বার ডি। রেশিও অফ সাইন আই বাই সাইন আর ইজ নোন অ্যাজ, সাইন আই বাই সাইন আর ইজ নোন অ্যাজ কি? এটাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল বি রাইট অ্যান্সার, প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি বলছে? ঘন চকমকি কাচের প্রতিসরাঙ্ক 1.65। ঘন চকমকি কাচের প্রতিসরাঙ্ক 1.6। আলোর রশ্মি ঘন চকমকি কাচ থেকে, ও ঘন চকমকি কাচের প্রতিসরাঙ্ক ও জলের, আচ্ছা এটা একটু বাংলাটা একটু প্রবলেম রয়েছে। ঘন চকমকি কাচ মনে করো মিউ জি ইজ ইকুয়াল টু 1.65 আর মিউ ডব্লিউ জলের 1.33। আলোর রশ্মি চকমকি কাঁচ থেকে পানিতে প্রবেশ করে, মানে কাঁচ থেকে মানে কি? মিউ জি 1.65, মানে দেখো ঘন থেকে লঘুতে প্রবেশ করছে। ঘন থেকে লঘুতে প্রবেশ করা মানে কি হবে? না রিফ্র্যাক্টিভ রেটা, রিফ্র্যাক্টেড রেটা কি দূরে সরে যাবে, অ্যাওয়ে ফ্রম হবে, টুয়ার্ডস হবে না, টুয়ার্ডস হবে না, অ্যাওয়ে ফ্রম হবে। ঘন থেকে লঘুতে যাচ্ছে, মিউ ডব্লিউ 1.33। এবার বলেছে ঘন চকমকি কাঁচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ ডব্লিউ জি, তার মানে কি বসাতে পারি? মিউ ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে মিউ জি। মিউ ডব্লিউ কত? 1.33 ডিভাইডেড বাই হচ্ছে 1.65। পয়েন্ট তুলে দাও, তার মানে 133 বাই 165। তার মানে আমাকে প্রথমে দশমিক নিতে হবে, তার মানে 0 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। 1.24 হবে না, 0.81 উইল বি রাইট অ্যান্সার। 1.24 তো হবেই না ভাগ দিলে, 0.81 উইল বি রাইট অ্যান্সার। 0.81 এন্ড অ্যাওয়ে ফ্রম, তার মানে কি? রিফ্র্যাক্টিভ রেটা, বা আমরা বলতে পারি যে যে প্রতিসৃত রশ্মিটা, সেই প্রতিসৃত রশ্মিটা কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন।
সেম প্রশ্ন, হোমওয়ার্ক থাকলেও 11 নম্বর প্রশ্নটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, যদি প্রতিসরাঙ্কের মান বৃদ্ধি পায় তাহলে কি হবে না ডেভিয়েশন ডিক্রিজেস। দেখো ভালো করে বোঝো, মনে করো আমার একটা আলোক রশ্মি এখান থেকে, মনে করো আমার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসছে মানে এইভাবে আলোক রশ্মিটা যাবে। মনে করো এর যে প্রতিসরাঙ্কটা 1.33 ছিল, আবার একটা সেম ভাবে একটা প্রতিসরাঙ্ক মনে করো 1.44 রয়েছে, তার মানে কি এটা আরো সরে যাবে। তাহলে ডেভিয়েশন মানে কি, যতটা পরিমাণ সরছে আলোক রশ্মিটা কোথা থেকে না, যত যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে যতটা পরিমাণ সরছে সেটাকেই ডেভিয়েশন বলা হয়। তাহলে যত প্রতিসরাঙ্ক বাড়বে তত আলোর গতি দিয়ে কি হবে, ডেভিয়েশনটাও বাড়বে। যত আলোর প্রতিসরাঙ্ক বাড়বে তত তার ডেভিয়েশন বাড়বে, অর্থাৎ আলোর দিকে তত বিচ্যুতি কিন্তু বাড়বে। অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। এই যে ডেভিয়েশন বাড়ছে, ডেভিয়েশন মানে কি, যে দিক দিয়ে তার যাওয়ার কথা ছিল সেখান থেকে সে আরো কতটা সরছে অবিলম্বের দিকে, দ্যাট ইজ কল্ড ডেভিয়েশন। বাহ, এটা খুব ভালো প্রশ্ন, এটা বাংলা ভার্সনটা নেই তা আমি বলে দিচ্ছি। এ রে অফ লাইট ইন এয়ার ইজ ইনসিডেন্ট এট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। একটা আলোক রশ্মি কি করছে, আপতিত হচ্ছে কত কোণে আপতিত হচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অন দ্য সারফেস অফ সেপারেটিং এয়ার ফ্রম এ মিডিয়াম অফ রিফ্র্যাক্টিভ। তার মানে এটা হচ্ছে এয়ার, আর এটা একটা এমন একটা মিডিয়াম যে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু কত, √2। তার মানে বুঝতেই পারছো যে এটা কিন্তু আলোর রশ্মি কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আর। ওকে, এবার বলেছে দ্য রে অফ রিফ্র্যাক্টেড ইন দ্য মিডিয়াম এট অ্যান অ্যাঙ্গেল, মানে তোমাকে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন খুঁজে বার করতে হবে। এই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন খুঁজে বার করতে গেলে আমরা কি করব, আমরা জানি যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইড বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে √2। তার মানে সাইন আই কত, সাইন 45 ডিগ্রি, তার মানে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 ইন্টু হচ্ছে সাইন আর। তাহলে সাইন আর ইজ ইকুয়াল টু কত বলতে পারি আমরা, সাইন আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1/√2, আর এই √2টা হলে হাফ হয়ে যাবে। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, আর এই √2টা নিচে গেলে হাফ হয়ে যাবে। তাহলে সাইন আর ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, কারণ হাফ মানে সাইন 30 ডিগ্রি। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হলো, অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি উইল বি রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে, দেখো প্রশ্নের লেভেল। শুধু লেন্স মিটার করলে হবে না, এইগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন চলে আসবে। 5 সেপ্টেম্বর 2022 শিফট 1 ক্লিয়ার করতে পেরেছি? তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার অবশ্যই তোমাদের কাছে দরকার, তাহলেই তো পরবর্তী ক্লাসগুলো তাড়াতাড়ি আসবে। পরবর্তী প্রশ্ন, একটি আলোক রশ্মি মাধ্যম, খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে দাগিয়ে নাও, খুব ভালো প্রশ্ন। একটা আলোক রশ্মি কি হচ্ছে, মাধ্যম এ থেকে বি তে, কনসেপ্ট না থাকলে এগুলো পারবেই না। তাও লেন্সের অঙ্ক তুমি নর্মাল ফর্মুলা পুট করে করতে পারবে, এগুলো কিন্তু কনসেপ্ট দরকার। একটা আলোক রশ্মি মাধ্যম এ থেকে কি হচ্ছে না, মাধ্যম বি তে প্রবেশ করে, মাধ্যম এ থেকে মাধ্যম বি তে প্রবেশ করে, এটি মাধ্যম বি তে অভিলম্ব থেকে দূরে সরে, ভালো করে বোঝো, মাধ্যম বি তে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তার মানে কি, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তার মানে আমরা বলতে পারি যে মাধ্যম বি তে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক। আমাকে একটা কথা বলো, যেহেতু এটা লঘু মাধ্যম, তাহলে এর যে মিউ বি আর এই যে মিউ এ এটা ঘন মাধ্যম, তার মানে মিউ এ গ্রেটার দেন মিউ বি, তার মানে মিউ এ বাই মিউ বি ইজ গ্রেটার দেন 1। কিন্তু আমার কি বলেছে, মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক, মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক মানে কি, মিউ বি এ, তার মানে কি হবে না মিউ বি বাই হচ্ছে মিউ এ, এইটা জানতে চেয়েছে। আর এইটা কত হবে, লেস দেন 1। এইটা লেস দেন 1 কি করে বুঝবো স্যার, দেখো লেস দেন 1 হলে তবেই তো মিউ বি লেস দেন মিউ এ হবে, তবেই তো মিউ বি লেস দেন মিউ এ হবে, এটাই তো বলেছি, মিউ এ গ্রেটার দেন মিউ বি মানে কি, মিউ বি লেস দেন মিউ এ। আমাকে কি চেয়েছে, যে মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক, মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক মানে কি, মিউ বি এ, অর্থাৎ মিউ বি বাই মিউ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে না লেস দেন ইউনিটি, অর্থাৎ একের থেকে কম। এবার বলেছে একটা প্রশ্নে এ বি সি তাদের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.47, 1.33, 1.4, 1. শুধু 1.4। আচ্ছা, এ বি সি, দেখো এ বি সি তিনটা মাধ্যম, ঠিক আছে, এটা মনে হয় 1.45 হবে, ঠিক আছে 1.45 হবে। দেখো আমার একটা কথা বলো, মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে
তত সেখানে আলোর গতিবেগ কম হবে। তাহলে আমাকে একটা কথা বলো, এখানে প্রতিসরাঙ্ক কোথায় সব থেকে বেশি? 1.47 সব থেকে বেশি। এটা কার? না, এটা হচ্ছে আমার VA, তার মানে VA হচ্ছে সব থেকে ছোট হবে। তারপর কি হবে? তারপর দেখো 1.45, তার মানে সেটা হচ্ছে VB, আর সব থেকে বড় হবে কিন্তু, এই সরি VB না, এটা হচ্ছে VC, VA, তারপর হচ্ছে VC, তারপরে একদম সব থেকে বড় হবে কার? না, যার সব থেকে প্রতিসরাঙ্ক কম, সেটা হচ্ছে VB, VA VC VB, VA VC VB, ঠিক আছে? VA VC VB, হ্যাঁ, অপশন নাম্বার A উইল বি রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আর একটা লাস্ট প্রশ্ন রয়েছে। লাস্ট প্রশ্ন কি বলছে? দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 4/3, দেন হোয়াট উইল বি দ্য স্পিড অফ লাইট ইন ওয়াটার? খুব ভালো প্রশ্ন। তাহলে 4/3 ইজ ইকুয়াল টু কি বলতে পারি? না, 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ভি, বা ভি ইজ ইকুয়াল টু কি হবে? না, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই, আমরা কি বলতে পারি, বা আমরা বলতে পারি যে 4/3। ঠিক আছে, ক্লিয়ার? 4/3 মানে কি? 3 কেটে যাবে, আমরা বলতে পারি যে 4 ইন্টু 10⁸। খুব সুন্দর ভাবে কিন্তু এটা অ্যান্সার দিতে পারি, 4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড, ওকে, নো অসুবিধা। চলো, আচ্ছা, আমার মনে হয় এটা একটু ভুল হয়ে গেল, জিনিসটা একটু ভুল হয়ে গেল। কি ভুল হলো বলে দিই। ভুল হলো বলতে ক্যালকুলেশনটা ভুল হয়েছে। দেখো, বুঝে নাও বিষয়টা আরেকবার। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে 4/3 ইজ ইকুয়াল টু হচ্ছে C/V। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? না, সি মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ ইন্টু 3/4 হবে বাবা। তাহলে কত হচ্ছে? 9 ইন্টু 10⁸ ডিভাইড বাই 4, তার মানে কত হচ্ছে? 4 2 8 9, 4 2 8 বলতে পারি, অর্থাৎ 9 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 9 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 2 8, 9 1 10, তাহলে কত হচ্ছে? 4 2 8, 2.25। অপশন নাম্বার A উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমাদের এএলপি তে প্রচুর সাকসেস রয়েছে, টেকনিশিয়ানের সাকসেস রয়েছে। এনসিআইডি ধরে ধরে যদি এরকম ক্লাস চাও, পরীক্ষা সামনে, টেকনিশিয়ান রয়েছে, এএলপি রয়েছে, যদি তোমরা ক্লাস চাও, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, আমাকে এই নাম্বারে ফোন করতে পারো। খুব ভালো ভালো ক্লাস কিন্তু তোমরা পাবে। আর যারা ফ্রিতে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে লাইক করো, ভালো ক্লাস পাওয়ার জন্য। কারণ ভিক্টরি এডুকেশন যথেষ্ট সিলেকশন দিয়েছে, আরো বেশি বেশি সিলেকশন দেবে, তাই সিলেকশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো ভিক্টরি এডুকেশন। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাস। গুড নাইট।